জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকবে কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতির সৃষ্টি হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে। এখন পর্যন্ত যে তথ্য পেলাম, যতটুকু সম্ভাবনা আছে যদি ভোট কারচুপি হয় সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন, আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু ওয়াকার জামানকে আমরা তাড়াই নাই। এই ওয়াকার জামানকে আমরা গদিতে বসায় রাখছি। ওরে বসানো মানে কি ভাই, আমি পন্থী বসায় রাখা। ইউনূস নিজে এবং তার সরকারের কেষ্ট বিষ্টু ছোট বড় সবাই বারবার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার নির্বাচনে অংশগ্রহণ নিতে কিন্তু জাতিসংঘের ঘোষণায় দেশে আসতে চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দেশে আসাই কিন্তু এটা কি বিপদ ঘটে গেল তার সাথে, যেটা শুনে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেলেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে নিয়মিত এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান। নিজ দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ, আওয়ামী লীগকে বেশ সমীহ করেই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন ভালো আওয়ামী লীগারদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি। এবার তারেক রহমান বললেন রাজনীতি করার অধিকার সবারই আছে, সে যদি হয় শেখ হাসিনার সন্তানও। শেখ হাসিনাও যেহেতু এখনো সক্রিয়, আদতে গ্রিন সিগন্যালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বাংলাদেশের আগামী রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি। বলেছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসাপরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করলেন, যিনি ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে উঠে আইনের শাসন ও জনমতের উপর ভরসা রেখেছেন। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা, কিন্তু এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা। বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামায়াত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক। বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ, যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ, তারা জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছেন। এমনকি বিএনপির নীতি নির্ধারকরাও মনে করছেন আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে মন্দের ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে। ঠিক এই জায়গাটিতেই বিএনপি সফট গেম খেলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো আওয়ামী লীগারদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের এই গ্রিন সিগন্যাল সবই এক সুতোয় গাঁথা, এমনই মত বিশ্লেষকদের। মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হল আওয়ামী লীগের তৃণমূল এবং মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল। বিগত ১.৫ বছরে মামলার খড়গ এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বা করার অপেক্ষায় আছেন। বিএনপিও কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে। এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে।
প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া, এবং দ্বিতীয়ত, জামায়াত শিবিরের বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন, যদি কেউ অর্থাৎ আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাকে স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে, তখন তিনি আসলে এই বার্তাটিই দিচ্ছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাসী, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সরকারের দম ফুরিয়ে গেছে। দেখেন, অনেক আগেই তাদের দম ফুরিয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই। তারা যে কোনো রকমভাবে বিদায় নিতে চাইতেছে এটাও স্পষ্ট। যেমন ধরেন, একাধিক উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়া, বিদেশে যাওয়ার জন্য সবুজ পাসপোর্টের আবেদন করা, এগুলো কিসের ইঙ্গিত দেয়? স্বয়ং পুলিশের আইজিপি তিনিও তো এই কাজটা করছেন। তারপরে গতকালকে আর একটা ঘটনা ঘটছে, এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা, সেইটা যে কোনো কারণেই হোক, ভয়ে হোক, পিছু হটে হোক, বা শুভবুদ্ধির উদয়, যেটাই হোক, তারা সেটা করতেছে না। তারা অন্তর্বর্তী সরকার এটা করবে না, পরবর্তী সরকারের জন্য এটা রেখে যাইতেছে। যাক, সেইটা বড় কথা না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, শিরোনামটা আপনারা দেখেন, অন্তর্বর্তী সরকার দম ফুরিয়ে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য, দেবপ্রিয় ভট্টাচার্যকে তো আপনারা চেনেন, তিনি কিভাবে কথা বলেন এবং তার কথার গুরুত্ব কতটুকু বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে। তিনি যে কথাগুলো বলছেন, সে কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত কিছু কথা আছে, মানে খবরের ভেতরের কিছু খবর আছে। সেখানে তিনি যেটা বলতে চাইছেন, সেটা যদি আমি এক কথাই বলি, তাহলে এই ইউনূস সরকার যে আশা আকাঙ্ক্ষা দেখাইছিল যে বিচার হবে, সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, এই যে প্রথম দুইটা, বিচার হবে এবং সংস্কার, এই দুইটা যতটুকু করা তাদের পক্ষে সম্ভব ছিল বা যতটুকু করতে তারা পারত, তাদের দম অলরেডি ফুরিয়ে গেছে। এখন নির্বাচন বিষয়ে তিনি কথা বলছেন। কাদেরকে নিয়ে আসলে পরে তাদের শেষ রক্ষাটা হবে, সেটাও তার বক্তব্যের মাঝে অন্তর্নিহিত আছে। সেটা আমরা বিশ্লেষণ করব। আশা করি এই সংবাদটি আমি আপনাদের পড়ে শোনাবো এবং বিশ্লেষণ করবো, আপনারা পরিপূর্ণ শুনবেন। দেখেন, এখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। তার মানে কি? মানে যতটুকুই ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে, মানে ওনারা পারতেছেন না। যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল সেটাও তারা পারতেছেন না, এটাই কিন্তু বোঝাইছে এখানে। তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমানায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন। এখন ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন। তার মানে কি, যেভাবে নির্বাচনটা হইতেছে, এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এটাকে ভালো নির্বাচন বলা যায় না। তারা অতীতে যে আশা আকাঙ্ক্ষা দেখাইছে, বিচার করবে, সংস্কার করবে, এইটা করবে, সেইটা করবে, সকল কিছুতে তাদের আর কোনো দম নাই, শেষ। এখন যেইটা পারে সেইটা নির্বাচন। আর ভালো নির্বাচন করতে হলে কি, একটা ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে, বাংলাদেশের সকল ভোটারের অংশগ্রহণে একটা নির্বাচন। সেই নির্বাচনটা করতে হলে কি করতে হবে? সবাইকে আনতে হবে। দেখেন, এইটাও তিনি বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। দেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল রয়েছে, বলছে 50% বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং 25% বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করছে। ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে এখানে তিনি যে বললেন যে এক ছাতার নিচে থাকার কথা সবারই, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিভাবে? যে সংখ্যালঘুদের 50% বেশি মানুষের মধ্যে উদ্বিগ্ন কাজ করতেছে, আর 25% মানুষের মধ্যে কি বলে, অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করতেছেন তারা। তাহলে এইভাবে কি এটা কি নির্বাচন হয়? এটা কি আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয়? দেখেন, এখানে আরও কথা বলা আছে। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। নির্বাচন হওয়ার আগেই প্রশ্নটা কিন্তু উঠে এসতেছে। কমনওয়েলথ, তারপর সিপিডিরও তিনি ফেলো, এখনই বলা শুরু হয়ে গেছে।
যে এই নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। এখন আপনি বলতে পারেন যে আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ, 10, 11, মাঝখানে আসার 2 দিন, আজকের দিন যদি বাদ দেন, তাইলে মাঝখানে 2 দিনে এখনো কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করার সুযোগ থাকতে পারে? নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকবে, কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতির সৃষ্টি হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে। এখন পর্যন্ত যে তথ্য পেলাম, যতটুকু সম্ভাবনা আছে, যদি ভোট কারচুপি হয় সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবে, আর যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে জামাত পাবে 160-এর উপরে আসন। আর যদি কোনো কারণে জামাত বুঝে যায় নির্বাচনে কারচুপি সম্ভব না, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি পাবে 160টার উপরে আসন, বাকিটা জামাত এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা পাবে। এটাই এখন পর্যন্ত সিআইএ, ডিপ স্টেট, আইএসআই, তুর্কি, হোয়াটএভার যাই বলেন না কেন তাদের পরিকল্পনা। কিন্তু এমনও পরিস্থিতির সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনের পর বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। আসলে কি হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। দেখা যাক, আসলে এখন আগাম বলে লাভ নাই, মিথ্যা কথা বলে লাভ নাই। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারতেছে না, এবং আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ না নেয়, নির্বাচন পরবর্তী বাংলাদেশ একটা অস্থিতিশীল বাংলাদেশে পরিণত হবে, যেটা এখন আছে এর থেকেও কয়েক গুণ বেশি খারাপ পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ। মূল যে প্রসঙ্গ, নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীদের কি হবে, দেখেন একদম স্পষ্ট ভাষায় বলে দিই। নির্বাচনের পর, অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি রাতেও সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। এখানে বলতে পারেন তাহলে জুলাই সনদের কি হবে যদি হা ভোট জিতে যায়। দেখেন, এসব হা ভোট না ভোট আমার মনে হয় না বিএনপি খুব একটা আমলে নেবে। যদি বিএনপি আমলে নেয় সেক্ষেত্রে বিএনপির গলার মধ্যে একটা বিশাল কাঁটা বিঁধে যাবে। তবে সংবিধান যেহেতু তারা মেনে নির্বাচন করতেছে, সংবিধানের আওতায় হা ভোট না ভোটের কোনো বিষয় এখনো নাই, এবং এই সরকার অবৈধ, তাদের নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ। সুতরাং এসব হা ভোট না ভোটের দোহাই দিয়ে বিএনপিকে থেমে রাখা কতটা সম্ভব হবে আমি আসলে বুঝতে পারতেছি না। যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বুঝিয়ে দিবেন। তবে নির্বাচন যদি 12 তারিখ হয়, 12 তারিখে যদি বিএনপি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে 13 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের জুলাই জঙ্গিদের সেটা ভাঙা শুরু হবে। এইটুক নিশ্চয়তা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমরা তথ্য পেয়েছি। নিশ্চয়তা বলতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, যদি বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে, তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে, 1 2 3 4, তারেক জিয়ার টিনের চালে কাউয়া, তারেক জিয়ার ওই তারেক দেখা যা, আইসারে তোর বাপেরা, অনেক স্লোগান হয়েছে না? গত কয়েকদিন পূর্বে হাদি হত্যাকাণ্ডের পর অনেকগুলো স্লোগান হয়েছে না? শেরপুরের জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে না? তারেক রহমানের স্ত্রী সন্তানকে ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে না? তারেক রহমানকে টিএসসিতে ঝুলিয়ে তার দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে না? এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এই জুলাই সন্ত্রাসীদের সেটা ভেঙে ফেলবে। বিএনপির লক্ষ্যবস্তুতে আছে বর্তমানে হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল তারেক রহমান রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন, হাসিনার সন্তানরা যদি জনগণ গ্রহণ করে তাদেরকে, সেক্ষেত্রে তারা রাজনীতিতে ফিরতে পারে। একথা শোনার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তেলে বেগুনে জ্বলে গেছে। যদি কেউ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করে, আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করব না। জুলাইয়ের চেতনাকে আমরা কখনোই ভুলণ্ঠিত হতে দেব না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।